ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। উফ, আর পারছি না। এই ফিজিক্সের ম্যাথটা মাথা ঘুরিয়ে দিচ্ছে। দেখতো লাবিবা, এখানে ভি এর মানটা কিভাবে বের করলো? আমার তো ক্যালকুলেশনে বারবার ভুল আসছে। কোনটা দেখি? আরে তুই তো এখানে সূত্রটাই ভুল বসিয়েছিস। এটা তো v = u প্লাস অ্যাট হবে না, এটা হবে v স্কয়ার = u স্কয়ার প্লাস 2as। কারণ এখানে তো সময় উল্লেখ করা নেই, দূরত্ব দেওয়া আছে। ও তাই তো, দেখ সামান্য একটা জিনিস খেয়াল করিনি। আচ্ছা, এই ম্যাথটা শেষ করি, একটা ব্রেক নিব। আর ভালো লাগছে না, চল কফি বানাই। তোর হাতের কফি খেলে তো আমার রাতের ঘুম হারাম হয়ে যাবে। তার চেয়ে বরং তুই বস, আমি বানিয়ে আনছি। তোর রান্নাঘরটা তো আমার মুখস্থ। লাবিবা হাসতে হাসতে রান্নাঘরের দিকে যেতেই রিয়া পেছন থেকে চেঁচিয়ে উঠল, এই দাঁড়া, ভাইয়াকে ডাকবো। ভাইয়ার ম্যাথ অলিম্পিয়াডে গোল্ড মেডেল আছে, জানিস তো? 1 মিনিটে সলভ করে দেবে। আরে না, তোর ভাইকে বিরক্ত করে লাভ নেই। আমরা নিজেরাই চেষ্টা করি। সামান্য একটা অঙ্কের জন্য তোর গোল্ড মেডেলিস্ট ভাইকে ডাকতে হবে নাকি? প্রেস্টিজের ব্যাপার আছে না? লাবিবার আত্মবিশ্বাসী উত্তরে রিয়া হাসল। ঠিক সেই মুহূর্তে ড্রয়িং রুমের দরজাটা সামান্য শব্দ করে খুলে গেল। হাতে ধোঁয়া ওঠা কফির মগ নিয়ে ভেতরে প্রবেশ করলো এক দীর্ঘদেহী ফর্সা যুবক। তার পরনে ছিল সাধারণ একটা টি শার্ট আর ট্রাউজার, কিন্তু চেহারা ছিল রাজ্যের উজ্জ্বলতা। যুবকটি অর্থাৎ রাফসান ঘরে ঢুকেই সোফায় বসে থাকা লাবিবাকে দেখল। তার ঘন কালো চুল, মায়াবী চোখ আর মাসুম চেহারার দিকে তাকিয়ে রাফসানের ঠোঁটের কোণে একটা দুষ্ট হাসির রেখা ফুটে উঠল। সে রিয়ার দিকে না তাকিয়ে সরাসরি লাবিবার দিকে এগিয়ে গেল। বাহ, আমার বোনের তাহলে একটা সুন্দরী বান্ধবীও আছে। আমি তো ভাবতাম ওর সব বান্ধবী ওর মতোই পেতনি টাইপের, চোখে চশমা, মাথায় বইয়ের বোঝা, আর কথায় কথায় খালি জ্ঞান দেওয়া। রাফসানের এমন অপ্রত্যাশিত এবং সরাসরি মন্তব্যে লাবিবার ভুরু দুটো কুঁচকে গেল। সে যতটা অবাক হয়েছিল তার চেয়ে বেশি বিরক্ত হলো। একজন অপরিচিত ছেলের মুখে এমন কথা সে আশা করেনি। এক্সকিউজ মি। ভাইয়া তুই থামবি? কি শুরু করেছিস এসব? ও আমার বেস্ট ফ্রেন্ড লাবিবা, আর ওকে বিরক্ত করার চেষ্টা একদম করবি না। আরে আমি তো সত্যি কথাই বললাম। তোর বাকি বান্ধবীদের তো আমি চিনি। একজন তো এমন ভাবে তাকায় যেন আমি ওর বই চুরি করে নিয়ে গেছি। আরেকজন তো কথাই বলতে পারে না। তাদের তুলনায় তোর এই বান্ধবী তো। রাফসান বাক্যটা শেষ না করে লাবিবার দিকে এমন ভাবে তাকালো যেন সে তাকে আপাদমস্তক জরিপ করছে। লাবিবার এবার সত্যি রাগ লাগছিল। দেখুন, আপনি কে আমি জানি না, কিন্তু কারো সাথে প্রথম পরিচয় কিভাবে কথা বলতে হয় আশা করি সেই সাধারণ জ্ঞানটুকু আপনার আছে। ওহো, জ্ঞান? আমি তো আগেই বলেছিলাম আমার বোনের সব বান্ধবীরাই জ্ঞানী, কিন্তু তোমার জ্ঞানের সাথে সাথে রূপটাও আছে, এটা মানতেই হবে। বাই দ্য ওয়ে, আমি রাফসান, রিয়ার বড় ভাই, মানে এই বাড়ির সবচেয়ে হ্যান্ডসাম এবং ইন্টেলিজেন্ট পারসন। এতদিন কানাডায় ছিলাম, গত সপ্তাহে দেশে আসলাম। রাফসান নিজের প্রশংসা নিজেই এমন ভাবে করলো যেন এটা পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক ঘটনা। রিয়া লজ্জায় মুখ ঢাকলো। ভাইয়া প্লিজ তুই এখান থেকে যা তো, আমরা পড়াশোনা করছি। পড়াশোনা? আমি তো দেখলাম একজন বই পড়ছে আর আরেকজন ফিজিক্সের সূত্রের জঙ্গলে হারিয়ে গেছে। কি সমস্যা দেখি? এই বলে রাফসান লাবিবার হাত থেকে খাতাটা প্রায় ছো মেরে নিয়ে নিল। তার এমন ব্যবহারে লাবিবা এতটাই অবাক হলো যে প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলল। ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। বাহ, সূত্র তো ঠিকই ধরেছিস। তাহলে সমস্যাটা কোথায়?
সমস্যাটা ক্যালকুলেশনে। মানগুলো বসানোর পর উত্তর মিলছে না। সমস্যাটা আসলেই জটিল। এটা সলভ করতে হলে আমার ব্রেনকে প্রচুর পরিমাণে ক্যাফেইন সরবরাহ করতে হবে, অর্থাৎ আমার 1 মগ কফি লাগবে। আর যেহেতু আমি এখানে একজন গেস্টকে সাহায্য করছি, তাই কফিটা তো গেস্টেরই বানানো উচিত, তাই না? রাফসানের কথা শুনে লাবিবা আর রিয়া দুজনই একে অপরের দিকে তাকালো। ছেলেটা কতটা নির্লজ্জ হতে পারে তা ভেবেই লাবিবার হাসি পাচ্ছিল, যদিও সে রাগ দেখানোর চেষ্টা করছিল। আমি আপনার গেস্ট নই, রিয়ার গেস্ট। আর কফি বানানোর কথা আমারই ছিল, কিন্তু আপনার মতো একজন ইন্টেলিজেন্ট মানুষের সাহায্য আমার লাগবে না। আমরা নিজেরাই পারবো। আরে রাগ করছো কেন? আমি তো মজা করছিলাম। আচ্ছা বসো, আমি করে দিচ্ছি। রাফসান খাতাটা টেবিলে রেখে এমনভাবে অঙ্কটা করতে শুরু করলো যেন সে একজন শিক্ষক, কিন্তু 2 মিনিট পরেই সে খাতাটা লাবিবার দিকে এগিয়ে দিয়ে বলল, সরি, আমারও মিলছে না। আসলে অনেকদিন তো প্র্যাকটিস নেই, তাই হয়তো ভুলে গেছি। তবে আমার গোল্ড মেডেলটা কিন্তু সত্যি। আমি জানতাম তুই শুধু ভাব মারতেই পারিস, কাজের বেলায় কিছু পারিস না। এখন যা এখান থেকে, আমাদের ডিস্টার্ব করিস না। আচ্ছা যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার আগে একটা কথা। তোমার নামটা তো জানা হলো না। জ্ঞানী সুন্দরী? ওই প্রথমেই তো নাম বলে পরিচয় করিয়ে দিলাম। এই পেতনি, আমি তোকে জিজ্ঞেস করেছি? আমি ওনার মুখ থেকে শুনতে চাই। আমার নাম লাবিবা, আর নেক্সট টাইম আমাকে কোনো বিশ্লেষণ দিয়ে ডাকার আগে 2 বার ভাববেন। লাবিবা, সুন্দর নাম, তোমার নামের মতোই। আচ্ছা লাবিবা, তুমি কি সব সময় এত সিরিয়াস থাকো, নাকি শুধু আমার সাথেই এমন করছো? আমি অপরিচিতদের সাথে ঠিক যতটা দূরত্ব রাখা দরকার ততটাই রাখি। তাহলে তো আমাদের পরিচিত হতে হবে, কারণ আমি তোমার সাথে দূরত্ব রাখতে চাই না। ভাইয়া, তুই যদি এখন না যাস, আমি কিন্তু আব্বুকে ডেকে আনবো। আচ্ছা আচ্ছা, যাচ্ছি বাবা। তবে লাবিবা, একটা কথা মনে রেখো, ফিজিক্সের চেয়েও কঠিন হলো মানুষের মন বোঝা, আর আমার মনটা তো আরো জটিল। চেষ্টা করে দেখতে পারো। একটা রহস্যময় হাসি দিয়ে রাফসান ঘর থেকে বেরিয়ে গেল। সে চলে যাওয়ার পর ঘরে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। রিয়া আর লাবিবা দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। সরি রে দোস্ত, আমার ভাইটা এমনই একটা আস্ত পাগল। পাগল তো বটেই, তবে মজার। কি বললি? মজার? ওর এই অভ্যাস আচরণ তোর মজা লেগেছে? অসভ্য ঠিক নয়, ও হয়তো একটু বেশি খোলামেলা, কিন্তু ওর কথা বলার ধরনটা অন্যরকম, আত্মবিশ্বাসী। লাবিবা নিজেও অবাক হচ্ছে যে কেন সে রাফসানের পক্ষে কথা বলেছে। ছেলেটার বিরক্তিকর আচরণের সত্ত্বেও তার মধ্যে এমন কিছু একটা ছিল যা লাবিবাকে আকর্ষণ করেছে। রাফসানের ওই দুষ্টু হাসি আর আত্মবিশ্বাসী চাহনিটা সে কিছুতেই মন থেকে সরাতে পারছিল না। আত্মবিশ্বাসী না, বল ওভার কনফিডেন্স। যাই হোক, বাদ দে ওর কথা। চল আমরা ম্যাথটা করি, দেখবি এবার ঠিক মিলে যাবে। তারা আবার পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু লাবিবার মনের মধ্যে তখন ফিজিক্সের সূত্রের বদলে রাফসানের বলা কথাগুলোই ঘুরপাক খাচ্ছিল। সে বুঝতে পারছিল এই বাড়িতে 2 বান্ধবী মিলে গ্রুপ স্টাডি করতে আসাটা তার এখন থেকে শুধু রিয়ার জন্য হবে না, অন্য কোনো এক অদৃশ্য টানও কাজ করবে। প্রথম দেখাতেই রাফসান নামের এই ঝড় তার শান্ত জীবনে যে একটা বড় পরিবর্তন আনতে চলেছে তা সে হয়তো তখনও পুরোপুরি বুঝতে পারেনি। ছোট করে পরিচয় দিয়ে দিই, রাফসান চৌধুরী গল্পের নায়ক, একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে BBA শেষ বর্ষের ছাত্র। প্রচণ্ড মেধাবী হওয়া সত্ত্বেও পড়াশোনার চেয়ে আড্ডা, ঘোরাঘুরি আর বন্ধুদের সাথে মজা করতেই বেশি ভালোবাসে। বাবা শহরের একজন নামকরা ব্যবসায়ী। রাফসান দেখতে সুদর্শন, লম্বা এবং তার সবচেয়ে বড় অস্ত্র হলো তার কথা বলার অসাধারণ ক্ষমতা ও আত্মবিশ্বাস, যা দিয়ে সে সহজেই মানুষের মনকে জয় করে নিতে পারে। তার স্বভাবটা কিছুটা ফ্লার্টিং এবং দুষ্টমিতে ভরা হলেও সে মন থেকে একজন ভালো এবং দায়িত্বশীল মানুষ। লাবিবা রহমান গল্পের নায়িকা, ঢাকার একটি স্বনামধন্য সরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছে। মধ্যবিত্ত পরিবারের বড় মেয়ে, সে বুদ্ধিমতী, শান্ত, লাজুক এবং আত্মসম্মানী। তবে তার কাছের মানুষদের সাথে সে খুবই মিশুক। রিয়ার সাথে তার স্কুল জীবন থেকে বন্ধুত্ব। লাবিবার পৃথিবীটা তার পরিবার আর কয়েকজন কাছের বন্ধুকে ঘিরেই।
সে বাস্তববাদী এবং নিজের লক্ষ্যের প্রতি খুব স্থির। প্লিজ দোস্ত, কিছু মনে করিস না। ভাইটা আসলে একটা পাগল। মানুষজনকে বিরক্ত করতে ওর কি যে ভালো লাগে আমি বুঝি না। তোর সাথে প্রথম দেখা আর কি সব আজে বাজে কথা বলে গেল। লাবিবা তখনও দরজার দিকে তাকিয়েছিল, যেখান দিয়ে রাফসান বেরিয়ে গেছে। তার ঠোঁটের কোণে একটা আফসা হাসি, যা সে লুকোনোর চেষ্টা করছিল। আরে না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। তবে তোর ভাই আসলেই অন্যরকম। অন্যরকম মানে? তুই কি ওকে ভালো বলছিস নাকি খারাপ? সেটাই তো বুঝতে পারছি না। আমার তো মাঝে মাঝে ওকে চিড়িয়াখানায় দিয়ে আসতে ইচ্ছে করে। চিড়িয়াখানায় কেন? মানুষকে হাসানোর জন্য ওর মতো লোকের দরকার আছে। দেখলি না কিভাবে নিজের তারিফ নিজেই করছিল? এই বাড়ির সবচেয়ে হ্যান্ডসাম এবং ইন্টেলিজেন্ট পারসন। সিরিয়াসলি? লাবিবার হাসিতে রিয়াও যোগ দিল। সে বুঝতে পারছিল লাবিবার হয়তো মুখে যাই ভাবুক, ভেতরে ভেতরে সেও ঘটনাটা উপভোগ করেছে। ঠিক তখনই দরজায় আবারও টোকা পড়ল। দুজনেই একসাথে দরজার দিকে তাকালো। রাফসান দরজার ফাঁক দিয়ে শুধু মাথাটা ঢুকিয়ে এমন একটা মাসুম চেহারা করে তাকালো, যেন সে কোনো অপরাধ করেনি। আমি কি আবার আসতে পারি? আসলে আমার মোবাইল ফোনটা ফেলে গেছি, আর মা তোমাদের দুজনের জন্য নাস্তা পাঠিয়েছে। না, আসতে পারিস না। ফোনটা কোথায় রেখেছিস বল, আমি এনে দিচ্ছি। আর নাস্তাটা দরজার বাইরে রেখে তুই বিদায় হ। আরে, এটা কেমন কথা? গেস্টের সামনে ভাইয়ের সাথে কেউ এভাবে কথা বলে? লাবিবা, তুমি বলো, এটা কি ঠিক? ও, আসতে দে ওকে। রিয়া, বেচারার ফোনটা তো লাগবে, তাই না? রিয়ার চোখ দুটো বড় বড় হয়ে গেল। লাবিবা যে তার ভাইয়ের পক্ষ নেবে এটা সে কল্পনাও করেনি। রাফসান বিজয়ীর হাসি হেসে ভেতরে ঢুকলো। শুনলি তো, একেই বলে ভালো মনের মানুষ, তোর মতো হিংসুটে নয়। যাই হোক, ফোনটাও এই তো সোফার কুশনের নিচে। রাফসান ফোনটা হাতে নিয়ে যাওয়ার কোনো লক্ষণই দেখালো না, বরং ট্রে থেকে শিয়ারা আর সমুচার প্লেটটা নিয়ে টি টেবিলের উপর রাখলো। নাও, শুরু করো। মায়ের হাতের নাস্তা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর মজা লাগবে না। বিশেষ করে এই পুদিনার চাটনিটা তো অসাধারণ। রিয়া বিরক্ত হয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। লাবিবা সৌজন্যতা দেখিয়ে একটা সিঙ্গারা তুলে নিল। রাফসান ঠিক তার মুখোমুখি সোফাটায় গিয়ে বসলো। আচ্ছা লাবিবা, তোমার ওই কথাটা আমার মাথায় ঘুরছে। তুমি যেভাবে ভুরু কুচকে নাকটা সামান্য ফুলিয়ে বলেছিলে এক্সকিউজ মি, অসাধারণ ছিল। রাফসান লাবিবার গলার স্বর এবং কথা বলার ভঙ্গিটাকে হুবাহুব নকল করলো। তার এই ক্যারিকেচার দেখে রিয়া এবার আর রাগ চেপে রাখতে পারল না, হেসে ফেলল। লাবিবার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। দেখুন, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। আপনি আমাকে নিয়ে মজা করছেন। মজা কোথায় করলাম? আমি তো প্রশংসা করছি। তোমার এক্সকিউজ মি বলার মধ্যেও একটা আর্ট আছে। মনে হচ্ছে যেন শেক্সপিয়রের কোনো নাটক থেকে উঠে আসা ডায়লগ। টু বি এক্সকিউজড অর নট টু বি এক্সকিউজড। ভাইয়া, তোর এই ফালতু জোকস বন্ধ করবি? ও ইংরেজি সাহিত্য নিয়ে পড়ে, তার মানে এই না যে ওকে শেক্সপিয়ার নিয়ে খোঁচা মারতে হবে। ওয়াও, তুমি ইংরেজি সাহিত্যের ছাত্রী? তাহলে তো খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আমি তো ভাবতাম শুধু কঠিন কঠিন চেহারার মেয়েরাই এসব সাবজেক্ট পড়ে। তোমার মতো আমার মতো মেয়েরা কি করে? শুধু ঘুরে বেড়ায় আর সাজগোজ করে, তাই তো? আপনাদের মতো বিবিএ পড়া ছেলেদের তো এটাই ধারণা, তাই না? মেয়েরা হয় সুন্দরী হবে, নয়তো মেধাবী। দুটো একসাথে হতে পারে না। পয়েন্টটা ভালো ধরেছ, কিন্তু আমি ঠিক তা বোঝাতে চাইনি। আমি বোঝাতে চেয়েছি তোমার মধ্যে সৌন্দর্য আর মেধার একটা দারুণ কম্বিনেশন আছে, অনেকটা ঢাকার বেইলি রোডের মতো। একদিকে ঐতিহ্যবাহী শাড়ির দোকান, আরেকদিকে আধুনিক সব ফাস্ট ফুডের দোকান, দুটোই একসাথে। ভাইয়া, তোর এই পটেটো চিপসের মতো সস্তা লাইন দেওয়া বন্ধ করবি? বেইলি রোড? সিরিয়াসলি, এর চেয়ে ভালো কিছু পেলি না? কেন, উপমাটা কি খুব খারাপ? আচ্ছা ঠিক আছে, তাহলে ধানমন্ডি লেক। একদিকে প্রকৃতি, আরেকদিকে শহরে কোলাহল। এখন ঠিক আছে? আমার মনে হয় আপনার উপমা খোঁজার চেয়ে নিজের বিবিএর পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। তাতে হয়তো দেশের অর্থনীতিতে আপনার কোনো অবদান রাখার সুযোগ থাকবে।
দেশের অর্থনীতির কথা তো পরেই ভাবা যাবে। আপাতত আমার নিজস্ব অর্থনীতির অবস্থা খুব খারাপ। মানে আমার মনের ব্যাংকটা খালি পড়ে আছে। সেখানে তোমার মতো একজন সুন্দর ম্যানেজারের খুব দরকার। রাফসানের এমন নির্লজ্জে ফ্লাইটিংয়ে লাবিবা এবার কি বলবে ভেবে পেল না। সে শুধু মাথা নিচু করে হাসতে লাগলো। রিয়া দেখলো লাবিবা মোটেই বিরক্ত হচ্ছে না, বরং বেশ উপভোগ করছে। ভাইয়া, তুই কি যাবি এবার? আমাদের পড়া আছে। তোর এই ফালতু প্যাচাল শোনার জন্য লাবিবা এখানে আসেনি। যাচ্ছি। তারা কিসের? আচ্ছা লাবিবা, তোমার সাথে তো ঠিকমতো পরিচয় হলো না। মানে তোমার সম্পর্কে তো কিছুই জানা হলো না, শুধু নাম আর সাবজেক্ট ছাড়া। জানার মতো তেমন কিছু নেই, আমি খুব সাধারণ একজন মেয়ে। এই কথাটা আমি বিশ্বাস করি না। কোনো মেয়ে সাধারণ হয় না। প্রত্যেকের মধ্যেই অসাধারণ কিছু লুকিয়ে থাকে। যেমন ধরো তোমার চোখ দুটো কথা বলে। তুমি যখন রেগে যাও তখন একরকম দেখায়, আবার যখন হাসো তখন অন্যরকম। রাফসানের গভীর পর্যবেক্ষণ আর আন্তরিক প্রশংসা লাবিবার সরাসরি হৃদয়ে গিয়ে লাগলো। এই প্রথম কোনো ছেলে তাকে নিয়ে এভাবে ভাবছে বা তাকে এতটা মনোযোগ দিয়ে দেখছে। সে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। ও গড ভাইয়া, তুই কি আজকেই ওকে প্রপোজ করে ফেলবি নাকি? একটু তো থাম, মেয়েটা ভয় পেয়ে যাবে। আরে ভয় পাওয়ার কি আছে? আমি তো সত্যি কথাই বলছি, আর সত্যি কথা সুন্দর হয়। যাই হোক, অনেক বিরক্ত করলাম। তোমরা পড়াশোনা করো। আর হ্যাঁ লাবিবা। রাফসান দরজার কাছে গিয়ে আবারও ঘুরে দাঁড়ালো। তার চোখে ছিল সেই আগের মতোই দুষ্টু কিন্তু গভীর চাহনি। ওই ফিজিক্সের ম্যাথটা যদি না মেলে তাহলে আমাকে ডাকতে পারো। আমার গোল্ড মেডেলটা কিন্তু আলমারিতে যত্ন করে রাখা আছে, প্রয়োজনে ওটার সাহায্য নেওয়া যেতে পারে। এই বলে রাফসান আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু যাওয়ার আগে সে লাবিবার মনে হাজারো প্রশ্ন আর অনুভূতির একটা ঝড় তুলে দিয়ে গেল। রিয়া মাথায় হাত দিয়ে বলে, আমি ওর হয়ে তোর কাছে আবারও মাপ চাইছি দোস্ত। আরে ধুর, মাফ চাইছিস কেন? তোর ভাই আসলেই একটা ক্যারেক্টার। লাবিবার মুখে ক্যারেক্টার শব্দটা শুনে রিয়া নিশ্চিত হলো যে বরফ গলতে শুরু করেছে। তার ভাইয়ের এই পাগলামিটা অবশেষে সঠিক জায়গায় কাজ করেছে। মনে মনে সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে জানতো এই খুনসুটি একটা সুন্দর সম্পর্কের প্রথম ধাপ। সেই দিনের পর প্রায় এক সপ্তাহ কেটে গেছে। আমার জীবনে যেন এক সুনামি বয়ে গেছে। আমার 24 ঘন্টার ভাবনার জগতে এখন শুধুই লাবিবার বিচরণ, পড়াশোনা, আড্ডা, বন্ধুদের সাথে ঘোরাঘুরি, সব কিছুতেই আমি কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছি। নিজের বেডরুমে পায়চারি করতে করতে রাফসান ফোনটা কানে চেপে ধরেছিল। ফোনের ওপাশে তার একমাত্র ভরসা, তার ছোট বোন রিয়া। রিয়া কলেজ থেকে কথা বলছে। প্লিজ প্লিজ প্লিজ, আমার লক্ষ্মী বোনটা না, শুধু এইটুকু ইনফরমেশন বের করে দে। তোর বান্ধবী কি পছন্দ করে, কি খেতে ভালোবাসে, ওর প্রিয় রং কি, এসব আর কি। ভাইয়া, আমি তোর পার্সোনাল ডিটেকটিভ নই, আর লাবিবা আমার বেস্ট ফ্রেন্ড। তোর গবেষণার গিনিপিগ না। কেন ওর পেছনে এভাবে লেগেছিস বলতো? আরে বাবা, পেছনে লাগা বলছিস কেন? আমি তো শুধু একটু জানতে চাইছি, কারো সম্পর্কে জানাটা কি অপরাধ? আমি তো আর ওর ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস চাইনি। তোর মতলব আমি খুব ভালোই বুঝি ভাইয়া। তুই এসব জেনে ওকে ইমপ্রেস করার চেষ্টা করবি। তারপর কিছুদিন পর যখন তোর এই ইন্টারেস্ট শেষ হয়ে যাবে, তখন মেয়েটার মন ভাঙবে। আমি আমার বন্ধুর সাথে এটা হতে দিতে পারি না। রিয়া, তুই আমাকে এতটা ফ্ল্যাট ভাবিস? আমি মানছি আমি আড্ডা মারতে, মজা করতে ভালোবাসি, কিন্তু আমি কখনো কারো ফিলিংস নিয়ে খেলি না। আর লাবিবার ব্যাপারটা অন্যরকম। আমি ওকে সত্যি পছন্দ করি। আচ্ছা ঠিক আছে বাবা, এত ইমোশনাল হতে হবে না। বলছি, কিন্তু শর্ত আছে, তুই ওকে কোনোভাবেই কষ্ট দিতে পারবি না। যদি শুনি ওর চোখে তোর জন্য এক ফোঁটা জল এসেছে, তাহলে কিন্তু আমি তোকে আস্ত রাখবো না। ডান, তোর সব শর্ত মঞ্জুর। এখন বল। ও খুব সিম্পল জিনিস পছন্দ করে, যেমন বৃষ্টিতে ভিজতে ওর ভীষণ ভালো লাগে। আর ফুলের মধ্যে কদম ফুল ওর সবচেয়ে প্রিয়। কদম ফুল শব্দটা শোনার সাথে সাথেই
রাফসানের চোখের সামনে যেন একটা নতুন দুনিয়া খুলে গেল। সে পেয়ে গেছে তার মিশনের প্রথম কুলু। কদম ফুল আর বৃষ্টি, ওয়াও, এর যে রোমান্টিক কম্বিনেশন তার হতেই পারে না। থ্যাংক ইউ আমার কিউটি পাই বোন। তুই আমার জন্য যা করলি, এর বদলে তোর যা লাগবে শুধু বলবি। আমার আপাতত কিছু লাগবে না, তুই শুধু নিজের চরিত্রটা ঠিক রাখ। আচ্ছা আমি এখন রাখি, ক্লাসে যাব। ফোনটা কেটেই রাফসান উত্তেজনায় লাফিয়ে উঠল। সে দ্রুত তার সবচেয়ে কাছের বন্ধু সামিরকে মেসেজ দিল। 10 মিনিটের মধ্যে আমাদের চিরচেনা আড্ডা ক্যাফেতে চলে আয়। সামির হলো সেই বন্ধু যে রাফসানের সব ভালো মন্দ কাজের একমাত্র সঙ্গী। কিছুক্ষণ পরেই ক্যাফের এক কোনায় বসে সামির মন দিয়ে কফিতে চুমুক দিচ্ছিল। তার সামনে ঝড়ের বেগে এসে হাজির হলো রাফসান। কিরে, এভাবে দৌড়ে এলি কেন? পেছনে কি পুলিশ লেগেছে নাকি? আরে পুলিশের বাপও আমাকে এখন ধরতে পারবে না দোস্ত। আমার জীবনে একটা মিশন চলে এসেছে, মিশন লাবিবা। ও, ওই মেয়েটা তোর বোনের বান্ধবী, যাকে তুই প্রথম দিনেই বিরক্ত করে এসেছিস। কি হয়েছে? সে কি তোর নামে মামলা করেছে? ধুর, তুই সবসময় নেগেটিভ কথা বলিস কেন? মামলা করবে কেন? সে আমার প্রেমে পড়তে চলেছে, আর সেই প্রেমের গল্পের প্রথম অধ্যায়টা আমি লিখব কদম ফুল দিয়ে। কদম ফুল মানে ওই যে বর্ষাকালে হয় গোল গোল হলদে সাটা, ওইটা? এক্স্যাক্টলি। এখন তোর কাজ হলো আমার সাথে যাবি আর আমার পুরো ঢাকা শহর চষে ফেলে কদম ফুল খুঁজে বের করব। ভাই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এখন কি আষাঢ় মাস নাকি? এই অসময়ে তুই কদম ফুল পাবি কোথায়? গাছে কি তোর তোলা হয়ে বসে আছে যে বললেই পেরে দেবে? আরে চেষ্টা করতে দোষ কি? কোথাও না কোথাও তো একটা দুটো ফুল পাওয়া যাবেই। ভালোবাসা থাকলে মরুভূমিতেও ফুল ফোটানো যায়, আর এ তো ঢাকা শহর। এসব ফিল্মি ডায়লগ বন্ধ কর। ভালোবাসা দিয়ে ফুল ফোটে না, বীজ লাগাতে হয়। আর এখন কদমের সিজন না। চল, তোকে বরং একটা ভালো ফুলের দোকান থেকে একগুচ্ছ গোলাপ কিনে দিই, পারফেক্ট হবে। না, গোলাপ সবাই দেয়, আমি স্পেশাল কিছু করতে চাই। লাবিবাকে এমন কিছু দিতে চাই যা ওর হৃদয় ছুঁয়ে যাবে, আর সেটা কদম ফুলই হতে হবে। তুই যাবি কিনা সেটা বল। বন্ধুর চোখের দিকে তাকিয়ে সামির বুঝতে পারল রাফসানকে আটকানো যাবে না। সে একটা দীর্ঘশ্বাস ফেলে কফির কাপটা টেবিলে রাখলো। আচ্ছা চল, তোর এই পাগলামি শেষ কোথায় সেটাই দেখার বাকি। কিন্তু আমার গাড়িতে তেল ভরার টাকাটা কিন্তু তোকে দিতে হবে। সামিরের গাড়ি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভেতর দিয়ে যাচ্ছে। রাফসান জানলার বাইরে উম্মদের মতো তাকিয়ে আছে, যদি কোনো কদম গাছের দেখা মেলে। ওই যে ওই গাছটা দেখ তো, ওটা কি কদম গাছ? আরে না, ওটা কাঠবাদাম গাছ। তুই কি গাছও চিনিস না? তোর সাধারণ জ্ঞান তো দেখছি তোর ফ্লাটিং এর স্কিলের চেয়েও দুর্বল। চুপ কর তো, ড্রাইভিং এ মনোযোগ দে। টিএসসির দিকে চল, ওখানে পাওয়া যেতে পারে। টিএসসি শাহবাগ রমনা পার্ক, কোথাও কোনো কদম গাছের দেখা নেই। রাফসানের মুখটা ধীরে ধীরে হতাশায় ছেয়ে যাচ্ছে। কি হলো মিস্টার রোমিও, তোমার ভালোবাসার ঝড় কি কমে গেল? ফুলতার ফুটছে না। দোস্ত প্লিজ এখন মজা করিস না, আমার সত্যি খুব টেনশন হচ্ছে। লাবিবার কাছে আমি নিজেকে প্রমাণ করতে চাই। ঠিক তখনই পুরনো ঢাকার দিকে যাওয়ার একটা পুরনো গলিতে রাফসানের চোখ আটকে গেল। একটা বাড়ির ছাদে কার্নিশ ঘেঁষে বেরিয়ে থাকা একটা ডালে কয়েকটি গোল গোল ফুল ফুটে আছে। গাড়ি থামা, পেয়ে গেছি, ওই দেখ। কোথায়? আরে হ্যাঁ, কিন্তু ভাই এটা তো একটা বাড়ির ভেতরে, আর দেয়ালটাও তো বেশ উঁচু, কিভাবে পারবি? আরে আমার জন্য এটা কোনো ব্যাপারই না, তুই শুধু এখানে গাড়ি নিয়ে দাঁড়া, আমি 5 মিনিটে ফুল নিয়ে আসছি। সামিরের কোনো বারণ না শুনেই রাফসান গাড়ি থেকে নেমে দেয়ালের দিকে এগিয়ে গেল। দেয়ালটা বেশ পুরনো আর শ্যাওলা পড়া। সাবধানে ভাই, পরে গিয়ে হাত পা ভাঙলে কিন্তু তোর লাবিবা আমাকেই দোষ দেবে। রাফসান কোনো মতে দেয়ালের উপরে উঠল, কিন্তু উপরে উঠেই তার আক্কেল গুডুম। এগুলো কদম ফুল নয়, ছাদে লাগানো গাঁদা ফুল। দেখ, এগুলো তো গাঁদা ফুল, দূর থেকে কদমের মতোই লাগছিল। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে একজন বয়স্ক মহিলা গলা চড়িয়ে বলে উঠল, ওই কে রে? আমার ছাদের উপর কি করিস? চোর চোর! চোর শব্দটি শোনার সাথে সাথেই রাফসান আর এক মুহূর্ত দেরি করলো না।
দেয়াল থেকে লাফ দিয়ে নামতে গিয়ে সে সরাসরি পাশের ড্রেনের কাদায় গিয়ে পড়ল। কি অবস্থা তোর চোর? রাফসান কাদা মাখা শরীর নিয়ে গাড়িতে উঠতে উঠতে বলল, হাসবি না, একদম হাসবি না। তুই আমাকে বললি না কেন ওগুলো গাঁদা ফুল? আমি কিভাবে বলবো? আমি কি অ্যাস্ট্রোট্রোট নাকি যে দূর থেকে গ্রহ নক্ষত্র চিনে ফেলবো? এখন চল, আগে তোকে পরিষ্কার করতে হবে। তোর গা থেকে যা গন্ধ বেরোচ্ছে, লাবিবা তো তোকে দেখলেই অজ্ঞান হয়ে যাবে। সারা শরীর কাদা আর মন ভর্তি হতাশা নিয়ে আভি গাড়িতে বসেছিলাম, কিন্তু আমি হাল ছাড়ার পাত্র নই। আজ আমি কদম ফুল জোগাড় করেই ছাড়বো। ড্রেনের কাদা মেখে ভূত হওয়ার পর রাফসান প্রায় হাল ছেড়েই দিয়েছিল। স্বামীর তাকে সোজা বাসায় নামিয়ে দিয়ে গেছে, সাথে একরাশ উপদেশের ঝুলি ধরিয়ে দিয়ে। ভাই, আমার কথাটা শোন। প্রেম ভালোবাসা ভালো জিনিস, কিন্তু এর জন্য নিজেকে এভাবে কাদায় ডুবানোর কোনো মানে হয় না। মেয়েটাকে সরাসরি বল, দেখবি সে তোর সততাকে বেশি দাম দেবে। তুই বুঝবি না দোস্ত, সবাই যা করে আমি তা করতে চাই না। আমি ওর জন্য এমন কিছু করতে চাই যা ও কখনো ভুলতে পারবে না। বাসায় ফিরে কোনো মতে গোসল সেরে রাফসান ব্যালকনিতে এসে দাঁড়ালো। আকাশে তখন ঘন কালো মেঘের আনাগোনা। বিকেল হতে না হতেই যেন সন্ধ্যা নেমে এসেছে। তার মনটাও আকাশের মতোই ভরাক্রান্ত। ঠিক তখনই তার ফোনে রিয়ার মেসেজ এলো। লাবিবার আজ ইউনিভার্সিটিতে এক্সট্রা ক্লাস আছে, ফিরতে প্রায় সন্ধ্যা হবে। মেসেজটা দেখে রাফসানের মনে নতুন করে আশার সঞ্চয় হলো। সন্ধ্যা? তার মানে এখন আমার হাতে সময় আছে, আমাকে পারতেই হবে। আজ আমি খালি হাতে ফিরবো না। রাফসান আবার তৈরি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। এবার তার গন্তব্য ঢাকার বোটানিক্যাল গার্ডেন। তার মনে হলো এত বড় একটা জায়গায় নিশ্চয়ই একটা কদম গাছ পাওয়া যাবে। গার্ডেনে ঢুকে রাফসান পাগলের মতো এদিক ওদিক তাকাচ্ছিল। মালিদের জিজ্ঞেস করছে, পথচারীদের জিজ্ঞেস করছে। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর লেকের ধারে একটা বিশাল কদম গাছের দেখা সে পেল। কিন্তু সমস্যা হলো ফুলগুলো অনেক উঁচুতে। হায় আল্লাহ, এত উঁচুতে এখন আমি কি করব? আশেপাশে কোনো মই বা কিছুই একটা খুঁজছিল সে। হঠাৎ তার চোখে পড়ল কিছু টোকাই ছেলে গাছের নিচে খেলা করছে। রাফসানের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ছেলেদের কাছে গিয়ে বলে, এই ছেলেরা শোনো, তোমাদের মধ্যে যে সবচেয়ে ভালো গাছে চড়তে পারো, সে যদি আমাকে ওই ডাল থেকে একটা মাত্র কদম ফুল পেড়ে দিতে পারো, আমি তাকে 500 টাকা দেব। 500 টাকার কথা শুনে ছেলেদের চোখ লোভে চকচক করে উঠল। তাদের মধ্যে সবচেয়ে স্বাস্থ্যবান আর লম্বা ছেলেটা এক মুহূর্ত দেরি না করে হনহন করে গাছে চড়তে শুরু করলো। ছেলেটা এতটাই দক্ষ ছিল যে কয়েক মিনিটের মধ্যেই সে সবচেয়ে সুন্দর দেখে একটা কদম ফুল পেড়ে রাফসানের হাতে দিল। থ্যাংক ইউ সো মাচ। এই নাও তোমাদের টাকা। ছেলেটার হাতে 500 টাকার নোটটা গুজে দিয়ে ফুলটার দিকে তাকালাম। একটা সাধারণ ফুল, কিন্তু এই মুহূর্তে এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের চেয়েও বেশি কিছু। আমি পরম যত্নে ফুলটা হাতে নিয়ে গাড়িতে এসে বসলাম। রাফসান যখন লাবিবার ইউনিভার্সিটির সামনে পৌঁছালো, তখন আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। ঢাকার রাস্তার মুহূর্তেই জলে থই থই। গাড়ির ভেতরে বসে রাফসান অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তার হার্টবিট বৃষ্টির শব্দের সাথে পাল্লা দিয়ে বাড়ছিল। গাড়িতে বসে থাকলে চলবে না, লাবিবাকে সারপ্রাইজটা দিতে হবে একদম ফিল্মি স্টাইলে। ফুলটা হাতে নিয়ে গাড়ি থেকে নেমে গেটের পাশে থাকা একটা ছাউনির নিচে দাঁড়ালাম। কিন্তু বৃষ্টির ঝাপটা এতটাই বেশি ছিল যে আমি মুহূর্তেই কাক ভেজা হয়ে গেলাম। প্রায় 15 মিনিট পর লাবিবাকে বান্ধবীদের সাথে ছাতা মাথায় দিয়ে গেট থেকে বের হতে দেখা গেল। বান্ধবীরা সবাই যার যার মতো চলে গেল। লাবিবা একাই রিক্সার জন্য অপেক্ষা করছিল। রাফসান গভীর একটা শ্বাস নিল। এটাই সুযোগ। সে বৃষ্টির মধ্যেই ছাউনি থেকে বেরিয়ে লাবিবার দিকে এগিয়ে গেল। বৃষ্টিতে ভেজা একটা সুদর্শন ছেলেকে হাতে কদম ফুল নিয়ে এগিয়ে আসতে দেখে লাবিবা প্রথমে চিনতে পারেনি। কিন্তু ছেলেটা যখন ঠিক তার সামনে এসে দাঁড়ালো, তখন রাফসানকে দেখে তার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। আপনি এখানে আর এভাবে ভিজছেন কেন? রাফসান কোনো উত্তর দিল না। তার ভেজা চুল বেয়ে জল গড়িয়ে পড়ছিল। তার চোখে ছিল এক অদ্ভুত মায়া, যা লাবিবাকে স্তব্ধ করে দিয়েছিল।
সে এক হাঁটু গেড়ে লাবিবার সামনে বসে পড়ল। রাস্তায় জমে থাকা জল তার প্যান্ট ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপে নেই। ফুলটা লাবিবার দিকে বাড়িয়ে ধরে ভেজা কাপা কিন্তু গভীর কণ্ঠে বলে, শুনেছিলাম বৃষ্টির খুব একজন প্রিয় বন্ধু আছে যার নাম কদম, তাই বৃষ্টির দিনে বৃষ্টিকে তার প্রিয় ফুল উপহার দিতে এলাম। চারপাশের গাড়ির হর্ন, মানুষের কোলাহল, বৃষ্টির ঝমঝম শব্দ, সব কিছুই যেন এক মুহূর্তে থেমে গেল লাবিবার জন্য। সে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল রাফসানের দিকে। একটা ছেলে শুধু তার পছন্দের কথা শুনে এই অসময়ে একটা কদম ফুল নিয়ে বৃষ্টিতে ভিজে তার জন্য অপেক্ষা করছে, এটা তার কল্পনারও বাইরে ছিল। আপনি আপনি পাগল হয়ে গেছেন? উঠুন প্লিজ, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। যতক্ষণ না তুমি এই ফুলটা নিচ্ছ আমি উঠব না। পৃথিবীর সবাই দেখুক, তাতে আমার কিছু যায় আসে না। আমার পৃথিবী তো এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। রাফসানের এমন আবেগঘন কথায় লাবিবার ভেতরটা দুলে উঠল। তার সব দ্বিধা, সব সংকট যেন বৃষ্টির জলে ধুয়ে গেল। সে কাঁপা কাঁপা হাতে ফুলটা নিল। ফুলটা হাতে নেওয়ার সাথে সাথেই রাফসান উঠে দাঁড়ালো। তার মুখে ছিল বিজয়ীর হাসি। কিন্তু আপনি এই অসময়ে কদম ফুল পেলেন কোথায়? আর কেনই বা এত কষ্ট করলেন? যেখানে ইচ্ছা থাকে সেখানে উপায় হয়। আর তোমার মুখের এই হাসিটা দেখার জন্য আমি এর চেয়েও 1000 গুণ বেশি কষ্ট করতে পারি। তোমার এই অবাক হওয়াটা, তোমার এই খুশিটা, এটাই আমার পুরস্কার। আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমি শুধু ভেজা কদম ফুলটার দিকে আর রাফসানের ভেজা মুখের দিকে তাকিয়ে আছি। এই প্রথম আমার মনে হলো এই আপাত দৃষ্টিতে পাগল চঞ্চল ছেলেটার ভেতরে একটা গভীর রোমান্টিক মন লুকিয়ে আছে। তার দুষ্টুমির আড়ালে লুকিয়ে থাকা এই যত্নশীল রূপটা আমার হৃদয়কে খুব খারাপভাবে স্পর্শ করলো। রাফসান আমার ছাতার নিচে একটু আশ্রয় নিয়ে বলল, চলো তোমাকে বাসায় নামিয়ে দেই। এইভাবে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকলে তোমার ঠান্ডা লেগে যাবে। আর আপনার যে ঠান্ডা লাগবে সেটার কি হবে? আপনি তো পুরো ভিজে গেছেন। আমার কিছু হবে না, তোমার কাছ থেকে পাওয়া উষ্ণতাতেই আমার সব ঠান্ডা দূর হয়ে গেছে। লাবিবা লজ্জায় চোখ নামিয়ে নিল। সে চুপচাপ আমার সাথে গাড়ির দিকে এগিয়ে আসলো। গাড়িতে বসার পর আমি আমার ভেজা জ্যাকেটটা খুলে পেছনের সিটে রাখলাম। গাড়ির ভেতর তখন একটা অদ্ভুত নীরবতা, শুধু বাইরের বৃষ্টির শব্দ আর দুজনের হৃদস্পন্দনের শব্দ। এই নীরবতাই যেন বলে দিচ্ছিল হাজারো না বলা কথা। লাবিবা বুঝতে পারছিল সে রাফসান নামের এই মানুষটার প্রতি খুব দ্রুত দুর্বল হয়ে পড়ছে। কিন্তু দেখার বিষয় হলো আমাদের এই ভালোবাসার শুরুতে কোনো কালো মেঘ আসবে না তো। কদম ফুল আর বৃষ্টির সেই রোমান্টিক সন্ধ্যার পর থেকে রাফসান আর লাবিবার সম্পর্কটা একটা নতুন মোড় নিয়েছে। তাদের মধ্যে আর আগের মতো জড়তা নেই। সারাদিন ফোনে মেসেজ চালাচালি, টুকটাক কথা আর লুকিয়ে চুরিয়ে দেখা করা সবই চলছিল। রাফসান এখন আর আগের মতো নির্লজ্জভাবে ফ্লার্ট করে না, বরং তার আচরণে একটা যত্ন আর শ্রদ্ধাবোধ ফুটে উঠেছে। দেখতে দেখতে আজ লাবিবার জন্মদিন আসলো। রিয়ার জোড়াজড়িতে সে রাফসানদের বাসায় আসতে রাজি হয়েছে। লাবিবা ভেবেছিল হয়তো শুধু রিয়া আর সে মিলে ছোটোখাটো একটা সেলিব্রেশন করবে, কিন্তু বাসায় ঢুকেই তার চোখ ছানা বাড়া হয়ে গেল। পুরো ঘরটা সাজানো হয়েছে সাদা আর নীল বেলুনে। মৃদু আলোয় একটা স্নিগ্ধ পরিবেশ। ঘরের মাঝখানে রাখা টেবিল একটা সুন্দর কেক, আর সেখানে উপস্থিত লাবিবার ভার্সিটির কয়েকজন কাছের বন্ধু এবং রিয়া। সবাই একসাথে চিৎকার করে উঠল, সারপ্রাইজ! হ্যাপি বার্থডে লাবিবা! লাবিবা এতটাই অবাক আর আবেগপ্লুত হয়ে গেল যে তার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। রিয়া দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। কেমন লাগলো আমার সারপ্রাইজ? সব কিন্তু আমি একা করিনি, ভাইয়াও আমাকে হেল্প করেছে। রিয়ার কথা শুনে লাবিবার চোখ দুটো অজান্তেই ঘরের মধ্যে কাউকে খুঁজতে লাগলো। সে দেখলো ঘরের এক কোনায় দরজার আড়ালে রাফসান দাঁড়িয়ে আছে। তার মুখে সেই চিরচেনা দুষ্টু হাসি, কিন্তু চোখে ছিল একরাশ স্নিগ্ধতা। লাবিবাকে তাকাতে দেখে সে আলতো করে একবার চোখ টিপল। লাবিবা রিয়ার কানে ফিসফিস করে বলে, এইসব করার কি দরকার ছিল? আমি তো... চুপ, একদম কোনো কথা না। আজ তোর দিন, চল আগে কেক কাটবি। কেক কাটা হলো। সবাই মিলে হই হুল্লার করে লাবিবাকে কেক মাখিয়ে দিল। এরপর শুরু হলো উপহার দেওয়ার পালা।
বন্ধুরা সবাই বই, ড্রেস, কসমেটিক্স এসব দামি উপহার দিচ্ছিল। লাবিবা হাসি মুখে সবার উপহার গ্রহণ করছিল। সর্বশেষে যখন উপহার দেওয়া প্রায় শেষ, রাফসান লাবিবার দিকে এগিয়ে এলো। তার হাতে ছিল খুব ছোট্ট সাদামাটা র্যাপিং পেপারে মোড়ানো একটা বক্স। এক বন্ধু বলে, কি ব্যাপার রাফসান ভাই, এত ছোট গিফট? আপনার মতো বড় লোকের ছেলের কাছ থেকে তো আমরা আরো বড় কিছু আশা করেছিলাম। উপহারের আকার দিয়ে তার মূল্য বিচার করতে নেই বন্ধু, ভেতরের জিনিসটার আবেগ দিয়ে বিচার করতে হয়। রাফসান বক্সটা লাবিবার দিকে বাড়িয়ে দিল। লাবিবার বুকের ভেতরটা ধুকপুক করছিল। সে খুব সাবধানে বক্সটা হাতে নিল। খুলে দেখো, আশা করি তোমার ভালো লাগবে। লাবিবা কাপা কাপা হাতে র্যাপিং পেপারটা খুলল। ভেতরে একটা সাধারণ জুয়েলারির বক্স। সে খুব সাবধানে বক্সটা খুলল, আর ভেতরের জিনিসটা দেখার সাথে সাথেই তার পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। বক্সের ভেতরে ভেলভেটের উপর রাখা ছিল রূপোর তৈরি একটা ছোট্ট অর্ধচন্দ্রের মতো দেখতে লকেট। লকেটটার ডিজাইন খুব সাধারণ, কিন্তু লাবিবার কাছে এর চেয়ে অসাধারণ কিছু আর হতে পারে না। তার চোখ দুটো জলে ভরে এলো। সে বাকরুদ্ধ হয়ে একবার লকেটটার দিকে আর একবার রাফসানের দিকে তাকাচ্ছিল। কি রে, পছন্দ হয়েছে? লাবিবা কোনো উত্তর দিতে পারল না। তার গাল বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল। বন্ধুরা সবাই অবাক হয়ে তাকিয়েছিল। একটা সাধারণ লকেটের জন্য কেউ এভাবে কাঁদে? এটা এটা তুমি কোথায় পেলে? অনেক খুঁজেছি, পাইনি, তাই একজন কারিগরকে দিয়ে ছবি আঁকিয়ে বানিয়ে নিয়েছি। হয়তো হুবহু একরকম হয়নি, কিন্তু চেষ্টা করেছি। আসলে ছোটবেলায় লাবিবার মা ওকে ঠিক এরকমই একটা লকেট দিয়েছিলেন। ওটা ওর মায়ের দেওয়া শেষ স্মৃতিচিহ্ন ছিল। কিন্তু কয়েক বছর আগে ওর কলেজ থেকে ফেরার পথে বাস স্ট্যান্ডে লকেটটা হারিয়ে যায়। এরপর থেকে ও আর কখনো কোনো গয়না পরেনি। রিয়ার কথা শুনে ঘরের মধ্যে পিতন পতন নীরবতা নেমে এলো। সবাই বুঝতে পারলো এটা শুধু একটা উপহার নয়, এটা লাবিবার হারিয়ে যাওয়া আবেগ, তার মায়ের স্মৃতি। লাবিবা আর নিজেকে সামলাতে পারল না। সে বক্সটা হাতে নিয়ে ঘর থেকে দ্রুত বেরিয়ে ছাদে যাওয়ার সিঁড়ির দিকে চলে গেল। ঢাকার রাতের আকাশ, চারপাশে উঁচু উঁচু বিল্ডিং এর টিমটিমে আলো, মৃদু বাতাস বইছে। ছাদের এক কোণায় রেলিং ধরে দাঁড়িয়েছিল লাবিবা। তার এক হাতে লকেটটা ধরা আর অন্য হাতে সে চোখ মুছছিল। কিছুক্ষণ পর সিঁড়ির দরজায় একটা ছায়া দেখা গেল। রাফসান খুব ধীরে পায়ে লাবিবার পাশে এসে দাঁড়ালো। সে কোনো কথা বলল না, শুধু চুপ করে রাতের আকাশের দিকে তাকিয়ে রইল। অনেকক্ষণ নীরবতার পর লাবিবা প্রথম কথা বলল। ধন্যবাদ শব্দটা বোধহয় খুব ছোট হয়ে যাবে। আপনি জানেন না আপনি আজ আমাকে কি ফিরিয়ে দিয়েছেন। এটা শুধু একটা লকেট না, এটা আমার মা, আমার মার ছোঁয়া। আমি জানি। কিভাবে? রিয়া কি আপনাকে সব বলে দিয়েছে? রিয়া শুধু ঘটনাটা বলেছে, কিন্তু তোমার কষ্টটা আমি তোমার চোখ দেখে বুঝেছিলাম। যেদিন প্রথম তোমার আর রিয়ার পুরনো অ্যালবাম দেখছিলাম, একটা ছবিতে তুমি এই লকেটটা পরেছিলে, আর তোমার মুখে যে হাসিটা ছিল, সেই হাসিটা আমি আর কখনো তোমার মুখে দেখিনি। আমি শুধু সেই হাসিটাকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম। রাফসানের গভীর পর্যবেক্ষণ আর আন্তরিক কথাগুলো লাবিবার হৃদয়ের সবচেয়ে নরম জায়গায় গিয়ে আঘাত করলো। সে আর চোখের জল ধরে রাখতে পারল না, ফুপিয়ে কেঁদে উঠল। রাফসান খুব আলতো করে লাবিবার চোখের জল মুছে দিয়ে বলল, তোমার চোখে জল দেখার জন্য কিন্তু আমি এত কিছু করিনি। তোমার হাসির জন্যই আমি সব করতে পারি। রাফসানের স্পর্শ আর তার গভীর কথাগুলো লাবিবার কান্নার গতিকে থামিয়ে দিল। সে ভেজা চোখে রাফসানের দিকে তাকালো। সেই চোখে ছিল কৃতজ্ঞতা, বিস্ময় আর না বলা ভালোবাসা। সেই মুহূর্তে আমাদের মধ্যে আর কোনো কথা হলো না, কোনো শব্দের প্রয়োজনও ছিল না। আমাদের চোখই যেন একে অপরের সাথে হাজারো কথা বলে নিচ্ছিল। আমার চোখে ছিল প্রতিশ্রুতি আর গভীর ভালোবাসা, আর লাবিবার চোখে ছিল আত্মসমর্পণ আর নির্ভরতা। চারপাশে সব কোলাহলকে ছাপিয়ে আমরা দুজনে যেন এক নতুন পৃথিবীর সন্ধান পেলাম, যে পৃথিবীটা শুধু আমাদের দুজনের। সিঁড়ির দরজায় রিয়া এসে দাঁড়িয়েছিল। ভাই আর বান্ধবীর এই আবেগঘন মুহূর্তটা দেখে সে আর ভেতরে না ঢুকে মুচকি হেসে সেখান থেকে চলে গেল। সে বুঝতে পারল তার ভাইয়ের এলোমেলো জীবনটা এবার একটা সুন্দর দিশা পেতে চলেছে। লাবিবার জন্মদিনের সেই আবেগঘন রাতের পর
প্রায় 6 মাস কেটে গেছে। শীতের রুক্ষতা কাটিয়ে প্রকৃতিতে এখন বসন্তের ছোঁয়া। ঠিক যেমনটা লেগেছে আমার আর লাবিবার সম্পর্কে। খুনসুটি, মান অভিমান আর ভালোবাসায় সম্পর্কটা এখন অনেক বেশি পরিণত এবং গভীর। ঢাকার বেইলি রোডের ক্যাফে চ্যারিটি নামের একটা ছোট্ট ছিমছাম কফি শপ, এখন এটা আমাদের প্রিয় জায়গা হয়ে উঠেছে। এখানকার কোলাহলহীন পরিবেশটা আমাদের খুব পছন্দ। আজকেও আমরা দুজন জানালার পাশের নির্দিষ্ট টেবিলটাতেই বসে আছি। লাবিবার হাতে থাকা হ্যামলেট বইটা বন্ধ করে বলল, উফ, আর পারছি না। শেক্সপিয়ারের লেখাগুলো যতই পড়ি ততই যেন আরো জটিল মনে হয়। আচ্ছা, তোমার কি মনে হয় হেমলেট কি সত্যিই পাগল হয়ে গিয়েছিল, নাকি পুরোটাই তার অভিনয় ছিল? রাফসান তখন লাবিবার দিকেই এক দৃষ্টিতে তাকিয়েছিল। তার হাতে থাকা কফির কাপটা ঠান্ডা হয়ে যাচ্ছে, সেদিকে তার কোনো খেয়ালই নেই। লাবিবার প্রশ্নে সে যেন ঘোর থেকে বাস্তবে ফিরল। কি বললে? হ্যামলেট? আরে বাদ দাও তো হ্যামলেটকে। যে নিজের ভালোবাসাকেই রক্ষা করতে পারে না, তার সম্পর্কে জেনে কি হবে? তার চেয়ে বরং আমার দিকে তাকাও। তোমার চোখের দিকে তাকালে আমি পুরো একটা মহাকাব্য পড়ে ফেলতে পারি। আবার শুরু হলো তোমার ফিল্মি ডায়লগ। একটু তো সিরিয়াস হতে শিখো। আমি একটা সিরিয়াস প্রশ্ন করলাম আর তুমি? আমি তো সবচেয়ে সিরিয়াস কথাটাই বললাম। তোমার চেয়ে সিরিয়াস বিষয় আমার জীবনে আর কি আছে বলো? আমার বিবিএর ফাইনাল এক্সাম দরজায় কড়া নাড়ছে, আর আমি এখানে বসে তোমার চোখের মহাকাব্য পড়ছি। এর চেয়ে বেশি সিরিয়াস আর কি হব? আচ্ছা হয়েছে, এখন কফিটা শেষ করো। একদম ঠান্ডা হয়ে গেছে। তোমার জন্য আবার অর্ডার করতে হবে নাকি? না, লাগবে না। আচ্ছা, একটা কথা বলি। বলো। ভাবছি ফাইনাল এক্সামটা শেষ হলে আব্বুর সাথে তোমার ব্যাপারে কথা বলবো। আমাদের বিজনেসে জয়েন করার আগে আমি সবকিছু গুছিয়ে নিতে চাই। রাফসানের মুখে বিয়ের কথা শুনে লাবিবার বুকের ভেতরটা ধক করে উঠল। যদিও তারা তাদের ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন দেখে, কিন্তু এভাবে সরাসরি কথাটা বলায় সে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। এত তাড়াতাড়ি? আমার তো এখনো মাস্টার শেষ হতে প্রায় 1.5 বছর বাকি, আর তোমার ক্যারিয়ারও তো কেবল শুরু হবে। তাতে কি হয়েছে? তুমি তো পড়াশোনা বিয়ের পরেও চালিয়ে যেতে পারবে। আর ক্যারিয়ার, তোমাকে পাশে পেলে আমি যে কোনো ক্যারিয়ারেই সফল হব। তুমি হচ্ছ আমার লাকি চার্ম। রাফসান খুব আলতো করে টেবিলের উপর রাখা লাবিবার হাতটা নিজের হাতের মধ্যে নিল। ভাবো তো একবার, রোজ সকালে ঘুম থেকে উঠে আমি তোমার মুখটা দেখব। তুমি আমার জন্য কফি বানাবে, আর আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে পত্রিকা পড়ার ভান করব। তারপর তুমি যখন শাড়ি পরে তৈরি হবে, আমি তোমার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বলবো, আজ তোমাকে ঠিক যেন। চুপ, একদম চুপ। কি সব কল্পনা করছো তুমি? আর আমি শাড়ি পরতে পারি না, তুমি জানো না? আর তোমার জন্য কফি? কোনোদিনও না। আমি নিজের কফি বানাতেই তো আলসেমি লাগে। আরে সমস্যা নেই, তাহলে আমি তোমার জন্য কফি বানাবো। বেড টি এর বদলে বেড কফি। আইডিয়াটা কেমন? আর শাড়ি পরতে পারো না তো কি হয়েছে, আমি পরিয়ে দেব। আমার নিজের কফি বানাতেই তো আলসেমি লাগে। তুমি দিন দিন অসভ্য হয়ে যাচ্ছ রাফসান। আচ্ছা বাদ দাও এসব কথা। রিয়া প্রায় জিজ্ঞেস করে আমরা কবে বিয়ে করব। মেয়েটা আমাদের নিয়ে খুব এক্সাইটেড। হবেই তো। ওর তো ডাবল লাভ। একদিকে ভাইয়ের বিয়ে, আরেকদিকে বেস্ট ফ্রেন্ড ভাইয়ের বউ হয়ে আসছে। ভাবছি বিয়ের পর রিয়াকে তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেব। যখন তুমি আমাদের বাড়ির বউ হয়ে আসবে, তখন তোমার সব ফরমাস ওই খাটবে। কি? ছি ছি, ও আমার ননদ হবে, আমি ওকে দিয়ে কাজ করাবো? তুমি না যা তা বলো। আরে আমি তো মজা করছিলাম, বরং আমরা 3 জন মিলে পুরো বাড়িটাকে মাথায় তুলে রাখবো। মা তো এখনই তোমাকে ছাড়া কিছু বোঝে না। সেদিনও বলছিল লাবিবার মতো এমন লক্ষ্মী মেয়ে হয় না। তাদের এই মিষ্টি আলাপ আর ভবিষ্যতের রঙিন স্বপ্নগুলো ক্যাফের স্নিগ্ধ পরিবেশে যেন নতুন মাত্রা যোগ করছিল। দুজনের চোখে ছিল একসাথে জীবন কাটানোর একরাশ আশা আর আনন্দ। তারা এতটাই নিজেদের মধ্যে মগ্ন ছিল যে খেয়ালই করেনি ক্যাফের দরজায় দাঁড়িয়ে কেউ একজন তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। রাফসান আর লাবিবা যখন তাদের ভবিষ্যতের মিষ্টি স্বপ্নে বিভোর, ঠিক তখনই একটা পরিচিত কিন্তু অপ্রত্যাশিত কণ্ঠস্বর তাদের তন্ময়তাকে ভাঙল। রাফসান, তুই এখানে? কণ্ঠস্বরটা শুনে রাফসান আর লাবিবা দুজনেই দরজার দিকে তাকালো। লম্বা ফর্সা আকর্ষণীয় এক তরুণী তাদের টেবিলের দিকে এগিয়ে আসছে। তার পরনে আধুনিক পোশাক,
চোখে দামি ব্র্যান্ডের সানগ্লাস আর ঠোঁটে আত্মবিশ্বাসী হাসি। তাকে দেখিয়েই রাফসানের হাসি খুশি মুখটা কেমন যেন একটু ফ্যাকাশে হয়ে গেল। নেহা, তুই কবে দেশে এলি? তরুণীটি, অর্থাৎ তার নাম নেহা, রাফসানের প্রশ্নের উত্তর না দিয়ে প্রায় দৌড়ে এসে তাকে চেয়ার থেকে টেনে তুলে শক্ত করে জড়িয়ে ধরল। এই আকস্মিকতায় রাফসান অপ্রস্তুত হয়ে গেল। লাবিবা অবাক চোখে তাকিয়ে রইল এই নাটকীয় দৃশ্যের দিকে। সারপ্রাইজ কেমন দিলাম তোকে, একবার ফোনও করিনি, ভেবেছিলাম একেবারে সামনাসামনি এসে চমকে দেব। কতদিন পর দেখলাম তোকে, তুই তো একদম আগের মতোই আছিস, একটুকু বদলাসনি। রাফসান নিজেকে ছাড়িয়ে নিয়ে কিছুটা অস্বস্তির সাথে বলে, হ্যাঁ, তা হঠাৎ করে এলি যে, কিছু না জানিয়ে? আরে আমার বাবার পোস্টিং তো আবার ঢাকাতেই হয়েছে, তাই আমরা পার্মানেন্ট শিফট করে গিয়েছি। এখন থেকে আমি এখানেই থাকবো, তোর সাথে এখন রোজ দেখা হবে। নেহার কথায় রাফসানের মুখে কোনো আনন্দের ছাপ দেখা গেল না। সে আর চোখে একবার লাবিবার দিকে তাকালো। লাবিবা চুপচাপ বসে আছে, তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু তার চোখ দুটো রাফসানের কাছে হাজারো প্রশ্ন করছে। হো আচ্ছা, ভালো, তা ইনি হচ্ছেন লাবিবা। রাফসান লাবিবার পরিচয় করিয়ে দিতেই নেহা যেন এই প্রথম লাবিবাকে খেয়াল করলো। সে লাবিবার দিকে এমনভাবে তাকালো যেন কোনো মূল্যবান জিনিসের খুঁত পরীক্ষা করছে। নেহা হাতে থাকা দামি ব্যাগটা পাশের চেয়ারে রেখে মেকি মিষ্টি হেসে বলল, ও হাই, আমি নেহা, রাফসানের বেস্ট ফ্রেন্ড, আমরা স্কুল লাইফ থেকে একসাথে। তুমি? আমি লাবিবা, রিয়ার বান্ধবী। লাবিবা ইচ্ছে করেই রাফসানের পরিচয় না দিয়ে রিয়ার বান্ধবী হিসেবে নিজের পরিচয় দিল। সে দেখতে চাইছিল নেহার প্রতিক্রিয়া কি হয়। ও রিয়ার বান্ধবী, দ্যাটস সো সুইট। তার মানে তো তুমি আমাদের পরিবারই একজন। বসো বসো। রাফসান, তুই তো আমাকে পরিচয় করিয়ে দিচ্ছিলি না, আমি তো ভাবলাম তুই তোর কোনো ফ্যান ক্লাবের মেম্বারের সাথে ডেটে এসেছিস। নেহা, ভালোভাবে কথা বল। লাবিবা আমার খুব কাছের একজন মানুষ। আরে আমি আবার কি বললাম, আমি তো মজাই করছিলাম, তুই তো জানিস আমি সব সময় এমনই। আচ্ছা লাবিবা, তুমি কিছু মনে করো না প্লিজ, আসলে রাফসানকে অন্য কোনো মেয়ের সাথে এভাবে একা দেখতে আমি অভ্যস্ত নই, তো তাই একটু অবাক হয়েছি। সময়ের সাথে সাথে তো অনেক কিছুই বদলে যায়, অভ্যাসও তার ব্যতিক্রম নয়। লাবিবা শান্ত কিন্তু বুদ্ধিদীপ্তি উত্তরে নেহার মুখের হাসিটা এক মুহূর্তের জন্য মিলিয়ে গেল। সে বুঝতে পারল এই মেয়েটা যতটা সাধারণ দেখতে ততটা সাধারণ নয়। যাই হোক, শোন রাফসান, মনে আছে তোর আমরা একবার স্কুল পালিয়ে ফ্যান্টাসি কিংডমে গিয়েছিলাম? তুই তো সেদিন রোলার কোস্টারে চড়ে ভয়ে প্রায় কেঁদে ফেলেছিলি, আমি তোর হাতটা কি শক্ত করে ধরে রেখেছিলাম। নেহা ইচ্ছে করে এমন সব পুরনো স্মৃতিচারণ করতে লাগলো যেখানে লাবিবার কোনো অস্তিত্ব নেই। সে বোঝাতে চাইছিল রাফসানের জীবনে তার গুরুত্ব কতটা বেশি। রাফসান খুব অস্বস্তিতে পড়ে গেল। নেহা, ওসব অনেক আগের কথা, এখন এসব বলে কি হবে? তুই কফি খাবি? আরে না, আমার একটু তাড়া আছে, মায়ের সাথে শপিং এ যেতে হবে। আমি তো শুধু এই ক্যাফেটার পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তোকে দেখে যেতে পারলাম না। আচ্ছা আমি এখন উঠি। লাবিবা, তোমার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো, আশা করি আমাদের আবার দেখা হবে। নেহা উঠে দাঁড়ালো। সে রাফসানকে বিদায় জানানোর জন্য আবার জড়িয়ে ধরল এবং ঠিক সেই মুহূর্তে লাবিবার দিকে তাকিয়ে একটা অদ্ভুত রহস্যময় হাসি দিল। নেহা রাফসানকে ছেড়ে দিয়ে লাবিবার দিকে ঝুঁকে এসে খুব নিচু স্বরে বলল, একটা কথা বলি, কিছু মনে করো না। রাফসান তো আগে এমন ছিল না, ও ছিল খুব চঞ্চল, বুনো, অ্যাডভেঞ্চারের প্রিয়। এখন তো দেখছি ও খুব শান্ত আর দায়িত্বশীল হয়ে গেছে, অনেক বদলে গেছে ছেলেটা। এইটুকু বলে নেহা আর এক মুহূর্ত দাঁড়ালো না। একটা বিজয়ী হাসি দিয়ে সে ক্যাব থেকে বেরিয়ে গেল। কিন্তু তার বলা শেষ কথাগুলো বিষাক্ত তীরের মতো লাবিবার মনে গেঁথে গেল। ক্যাফের ভেতর তখন পিতন পতন নীরবতা। রাফসান দেখলো লাবিবার উজ্জ্বল মুখটা কেমন যেন মেঘে ঢেকে গেছে। ক্যাফেতে আসার সময় যে আনন্দটা ছিল সেটা আর নেই। রাফসান লাবিবার হাতটা আবার ধরে বলে, সরি, ও আসলে এমনই, একটু বেশি কথা বলে। সে আমার বেস্ট ফ্রেন্ড,
তাই না? ছিল এক সময়, মানে এখনো বন্ধু, কিন্তু ঠিক আগের মতো না। ও অনেক বছর দেশের বাইরে ছিল তো, তাই হয়তো। তুমি নাকি আগে খুব বুনো আর চঞ্চল ছিলে। আরে ওসব স্কুল লাইফের কথা, তখন বয়স কম ছিল, তাই একটু একটু পাগলামি তো সবাই করে। তুমি ওর কথাই কিছু মনে করো না প্লিজ। না, মনে করার কি আছে? আমি তো শুধু জানতে চাইলাম, তোমার অতীত সম্পর্কে তো আমি কিছুই জানি না। লাবিবার গলার স্বরে অভিমানের সুর স্পষ্ট। সে রাফসানের কাছ থেকে কিছু লুকাচ্ছে না, কিন্তু নেহার আগমন যেন তাদের সুন্দর স্বচ্ছ সম্পর্কটার মধ্যে একটা অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে। একটা সন্দেহের ছোট বীজ বপন হয়ে গেল লাবিবার মনে। যে রাফসানকে সে চেনে, সে কি আসল রাফসান, নাকি তার আড়ালে অন্য কোনো রাফসান আছে যার খবর শুধু নেহারাই জানে? এই ছোট প্রশ্নটাই তাদের মজবুত সম্পর্কের দেয়ালে প্রথম ফাটল ধরিয়ে দিল। নেহা চৌধুরী রাফসানের বাবার পুরনো এক বিজনেস পার্টনারের একমাত্র মেয়ে। ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে, একই স্কুলে পড়েছে। নেহা দেখতে খুব সুন্দরী, আধুনিক এবং প্রচণ্ড আত্মবিশ্বাসী। তার পরিবারও চৌধুরী পরিবারের মতোই প্রভাবশালী। নেহা ছোটবেলা থেকেই রাফসানকে একতরফাভাবে ভালোবাসে। তার ধারণা ছিল তাদের দুজনেরই যেহেতু পারিবারিক স্ট্যাটাস এক, তাই তাদের বিয়েটা অবধারিত। সে রাফসানের চঞ্চল এবং কিছুটা বেপরোয়া স্বভাবকে খুব পছন্দ করত এবং নিজেকে সেই জীবনের অংশ মনে করত। রাফসান তাকে সবসময় ভালো বন্ধু হিসাবে দেখেছে, কিন্তু নেহার অতিরিক্ত অধিকার দেখানো এবং পজেসিভ স্বভাবের কারণে একটা সময় রাফসান তার থেকে দূরত্ব তৈরি করতে শুরু করে। কয়েক বছর আগে নেহার বাবা ব্যবসার কাজে লন্ডনে বদলি হয়ে গেলে সেও পরিবারের সাথে চলে যায়, কিন্তু রাফসানের প্রতি তার দুর্বলতা অনেক বেশি। এখন দেশে ফিরে সে যখন দেখে রাফসানের জীবনে লাবিবার মতো একজন সাধারণ মেয়ের আগমন ঘটেছে, তখন তার অহংকার বোধে আঘাত লাগে। তার হিংসা আর জেদ তাকে গ্রাস করে। সে কোনোভাবেই মেনে নিতে পারে না যে রাফসান তার নাগালের বাইরে চলে যাবে। তার একমাত্র উদ্দেশ্য হলো যে কোনো মূল্যে রাফসান এবং লাবিবার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে তাদের সম্পর্ক ভেঙে দেওয়া এবং রাফসানকে নিজের জীবনে ফিরিয়ে আনা। সে বিশ্বাস করে রাফসান শুধু তারই। ক্যাফে সেই ঘটনার পর কয়েকটা দিন কেটে গেছে। আমি শত চেষ্টা করেও লাবিবার মন থেকে সন্দেহের মেঘটা পুরোপুরি সরাতে পারিনি। আমাদের মধ্যে কথা হয়, দেখাও হয়, কিন্তু আগের সেই স্বচ্ছতাটা যেন কোথাও হারিয়ে গেছে। রাত প্রায় 10টা। আমি আমার স্টাডি টেবিলে বসে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু আমার মন বইয়ের পাতায় ছিল না। বারবার ফোনটা হাতে নিচ্ছিলাম, লাবিবাকে একটা মেসেজ লিখছিলাম, আবার কেটে দিচ্ছিল। ঠিক তখনই আমার ফোনে একটা আননোন নম্বর থেকে কল এলো। রিসিভ করেই বললাম, হ্যালো, কে বলছেন? রাফসান, আমি নেহা। প্লিজ আমাকে একটু হেল্প কর, আমি খুব বড় বিপদে পড়েছি। নেহা, তুই? কি হয়েছে? আর তোর গলা এমন শোনাচ্ছে কেন? তুই কাঁদছিস কেন? আমি 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 তোকে সব খুলে বলতে পারছি না। তুই কি প্লিজ একবার হাতিঝিলে পেছনে ওই নির্জন রাস্তাটাতে আসতে পারবি? আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে আর কিছু লোক আমাকে ফলো করছে। আমার খুব ভয় করছে রাফসান। কি? তুই ওখানে একা একা কি করছিস? আঙ্কেলকে ফোন করেছিস? না না, বাবাকে বললে খুব চিন্তা করবে। প্লিজ তুই চলে আয়, তুই ছাড়া আমার আর কেউ নেই এখানে। তুই না এলে ওরা আমার অনেক বড় ক্ষতি করে ফেলবে। নেহার কান্না ভেজা আতঙ্কিত কণ্ঠস্বর শুনে রাফসান আর স্থির থাকতে পারল না। বন্ধুত্বের খাতিরে হলেও তার যা উচিত বলে মনে করল সে। আচ্ছা আচ্ছা, তুই একদম ভয় পাস না, ওখানেই থাক, আমি আসছি, 10 মিনিটের মধ্যে আসছি। ফোনটা কেটেই রাফসান গাড়ির চাবি নিয়ে প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। সে একবারও ভাবল না এটা তার জন্য সাজানো একটা নিখুঁত ফাঁদ হতে পারে। রাফসান যখন সেখানে পৌঁছলো, সে দেখলো রাস্তার একপাশে নেহার গাড়িটা পার্ক করা, আর একটু দূরেই নেহা দাঁড়িয়ে আছে। তার পাশে আরো 3-4 জন বলিষ্ঠ চেহারার লোক। লোকগুলো নেহাকে ঘিরে কিছু একটা বলছে। দৃশ্যটা দেখে রাফসানের মাথায় রক্ত চড়ে গেল। সে গাড়ি থেকে নেমেই লোকগুলোর দিকে দৌড়ে গেল। এই কি হয়েছে এখানে? ওর সাথে কি করছেন আপনারা? রাফসানকে দেখেই লোকগুলো যেন আরো আগ্রাসী হয়ে উঠল। তাদের মধ্যে একজন এগিয়ে এসে রাফসানের কলার চেপে ধরল। রাফসান, আমি ইচ্ছে করে করিনি। ওরা আমার কাছ থেকে 50,000 টাকা চাইছে। আমার কাছে এত টাকা নেই এখন। হাত ছাড়ুন। কি হয়েছে না হয়েছে সেটা থানায় গিয়ে কথা হবে। আপনাদের সাহস হয় কি করে?
একটা মেয়ের গায়ে হাত তোলার? এই বলে লোকগুলো রাফসানের উপর ঝাঁপিয়ে পড়ার ভান করলো। শুরু হলো এক সাজানো মারামারির নাটক। রাফসান আত্মরক্ষার চেষ্টা করছিল, কিন্তু চারজনের সাথে একা পেরে উঠছিল না। নেহা তখন চিৎকার করে কান্নাকাটি করছিল। রাফসানকে ছেড়ে দাও প্লিজ। ঠিক সেই মুহূর্তে একটু দূরে একটা ঝোপের আড়াল থেকে কেউ একজন পুরো ঘটনাটার ভিডিও করছিল। ভিডিওটা এমনভাবে করা হচ্ছিল যেন মনে হয় রাফসানই কোনো ঝামেলায় জড়িত, আর লোকগুলো তার পাওনাদার। কিছুক্ষণ ধস্তাধস্তির পর নেহার ইশারায় লোকগুলো রাফসানকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে গেল। নেহা দৌড়ে এসে মাটিতে পড়ে থাকা রাফসানের উপর কান্নায় ভেঙে পড়ল। রাফসান ওর, তোর কিছু হয়নি তো? দেখ আমার জন্য তোর কি অবস্থা হলো। আমি কি করব এখন? আমি ঠিক আছি, তুই চিন্তা করিস না, চল তোকে বাসায় পৌঁছে দেই। রাফসানের শরীরে সামান্য আঘাত লাগলেও তার চেয়ে বেশি সে নেহার জন্য চিন্তা করছিল। সে বুঝতেও পারল না যে সে নেহার নাটকের নিখুঁত শিকার হয়ে গেছে। আর আড়ালে থাকা লোকটা ততক্ষণে এডিট করা ভিডিওটা নেহার কথা মতো একটা নির্দিষ্ট নাম্বারে পাঠিয়ে দিয়েছে। এদিকে লাবিবা বিছানায় শুয়ে একটা বই পড়ছিল, কিন্তু তার মন পড়েছিল রাফসানের ফোনের অপেক্ষায়। রাফসান আজ একবারও তাকে ফোন করেনি। অভিমানী মনটা নিয়ে সে যখন ফোনটা হাতে নিল, ঠিক তখনই একটা আননোন নাম্বার থেকে একটা ভিডিও ক্লিপ এলো। কৌতূহল বশত আমি ভিডিওটা প্লে করলাম, আর ভিডিওটা দেখার সাথে সাথেই আমার পৃথিবীটা যেন দুলে উঠল। ভিডিওটা খুব চালাকির সাথে এডিট করা। তাতে দেখা যাচ্ছে কিছু লোক রাফসানকে টাকার জন্য চাপ দিচ্ছে। রাফসান তাদের সাথে ধস্তাধস্তি করছে, আর নেহা রাফসানকে বাঁচানোর জন্য কান্নাকাটি করছে, আর লোকগুলোকে আটকানোর চেষ্টা করছে। দেখে মনে হচ্ছে রাফসান কোনো বেআইনি লেনদেনে ফেঁসে গেছে, আর নেহা তাকে সেই বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করছে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, নিঃশ্বাস ভারী হয়ে এলো। নেহার বলা কথাগুলো আমার কানে বাজতে লাগলো। রাফসান তো আগে এমন ছিল না, অনেক বদলে গেছে। তার মানে কি এটাই রাফসানের আসল রূপ, যা সে এতদিন লুকিয়ে রেখেছিল? সে কাঁপা কাঁপা হাতে রাফসানকে ফোন দিল। কয়েকবার রিং হওয়ার পর রাফসান ফোনটা ধরল। হ্যালো, কোথায় তুমি? লাবিবা, আমি একটু বাইরে, একটা সমস্যায় পড়েছিলাম। আমি তোমাকে পরে ফোন করছি। কি সমস্যা? আর তোমার সাথে কি নেহা আছে? নেহার নামটা শুনে রাফসান চমকে গেল। সে ভাবলো লাবিবাকে এখন সব বললে সে অযথাই চিন্তা করবে। না তো, নেহা কেন থাকবে? আচ্ছা, আমি সত্যি এখন কথা বলতে পারছি না, বাসায় গিয়ে ফোন দিচ্ছি, প্লিজ চিন্তা করো না। এই বলে রাফসান ফোনটা কেটে দিল। সে ভাবলো সে লাবিবাকে দুশ্চিন্তা থেকে বাঁচালো, কিন্তু তার এই এড়িয়ে যাওয়া আর মিথ্যে বলাটা লাবিবার সন্দেহের আগুনে ঘি ঢেলে দিল। ফোনটা কেটে যাওয়ার পর লাবিবার কান্নার বাঁধ ভেঙে গেল। তার মানে রাফসান আমাকে ঠকাচ্ছে, যে একটা বড় বিপদে পড়েছে, যা সে আয়ার কাছ থেকে লুকাচ্ছে, আর সেই বিপদের সাথে নেহা সরাসরি জড়িত। না হলে রাফসান কেন মিথ্যা বলল? তার মানে ভিডিওতে যা দেখা যাচ্ছে সেটাই সত্যি। রাফসানের জীবনে এমন কোনো গোপন অধ্যায় আছে যেখানে আমার কোনো প্রবেশাধিকার নেই, আছে শুধু নেহার। এই কষ্ট আর অবিশ্বাসটা তার হৃদয়কে ভেঙে চুরমার করে দিচ্ছিল। পরের দিন বিকেল, আকাশটা ঘন মেঘে ঢাকা, যেন প্রকৃতিও আসন্ন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। রাফসানদের বাড়ির সামনের পার্কটা প্রায় জনশূন্য। সেখানেই একটা বেঞ্চে পাথরের মতো মুখ করে বসেছিল লাবিবা। তার নির্দেশে রাফসান সেখানে এসেছে। রাফসানের মুখে একরাশ প্রশ্ন আর উদ্বেগ। লাবিবার পাশে বসতে বসতে বলে, লাবিবা, কি হয়েছে? কাল রাত থেকে তোমার ফোন বন্ধ, মেসেজের কোনো রিপ্লাই দাওনি। আমি প্রায় পাগল হয়ে গেছি চিন্তা করতে করতে। সব ঠিক আছে তো? লাবিবা রাফসানের দিকে না তাকিয়ে শূন্য দৃষ্টিতে সামনে তাকিয়ে বলে, কিছুই ঠিক নেই রাফসান, হয়তো কোনোদিনই কিছু ঠিক ছিল না। আমি শুধু অন্ধকারে ছিলাম। অন্ধকারে ছিলে মানে? কি বলছো সব? প্লিজ আমার দিকে তাকাও, খুলে বলো কি হয়েছে। লাবিবা তার ফোনটা বের করে সেই এডিট করা ভিডিওটা প্লে করে রাফসানের চোখের সামনে ধরল। এটা কি? এখানে কি হচ্ছে? এই লোকগুলো কারা? আর নেহা এখানে কি করছে? ভিডিওটা দেখে রাফসানের পায়ের তলার মাটি সরে গেল। সে হতবাক হয়ে একবার ভিডিওটার দিকে আর একবার লাবিবার ফ্যাকাশে মুখের দিকে তাকাচ্ছিল। সে মুহূর্তেই বুঝে গেল এটা নেহা সাজানো একটা নিখুঁত ফাঁদ। লাবিবা, তুমি যা দেখছো তা সত্যি না, এটা একটা ষড়যন্ত্র। আমি তোমাকে সব খুলে বলছি, শোনো। কি শুনবো আমি?
আর কি বলার বাকি আছে? আমি নিজের চোখে সব দেখেছি। তুমি বিপদে পড়েছিলে আর তোমার পাশে আমি ছিলাম না, ছিল নেহা। কেন? কারণ তোমার সেই জগতে আমার কোনো জায়গা নেই, তাই না? আছে শুধু নেহার। জায়গা নেই বলছো? আরে আমি তোমাকে চিন্তা থেকে বাঁচানোর জন্য সত্যিটা বলিনি। আমি ভেবেছিলাম সব মিটিয়ে তারপর তোমাকে জানাবো। নেহা আমাকে ফোন করে হেল্প চেয়েছিল, ও বিপদে পড়েছে শুনে আমি। বিপদে পড়েছিল নাকি বিপদটা তোমারই ছিল? কোনো টাকার লেনদেন, কোনো বেআইনি কাজ যার জন্য ওরা তোমাকে মারধর করেছিল? তোমার সেই বুনো আর অ্যাডভেঞ্চার প্রিয় অতীতটা কি এখনো শেষ হয়নি রাফসান? বিশ্বাস করো লাবিবা, তুমি আমাকে বিশ্বাস করো, আমি এমন কিছুই করিনি। নেহা আমাকে ইচ্ছে করে ফাঁসিয়েছে। তুমি কি আমাকে এতটুকু বিশ্বাস করতে পারো না? আমাদের ভালোবাসা কি এতটাই ঠুনকো যে একটা এডিট করা ভিডিও সেটাকে ভেঙে দিবে? ভালোবাসা বিশ্বাসের উপর গড়ে ওঠে রাফসান, আর তুমি সেই বিশ্বাসটা ভেঙেছ। তুমি আমাকে মিথ্যা বলেছ, তুমি আমার কাছ থেকে লুকিয়েছ। যদি তুমি নির্দোষী হতে তাহলে ফোন করার সাথে সাথে কেন আমাকে সবটা খুলে বললে না? কেন নেহার নামটা গোপন করলে? লাবিবার এই যুক্তির সামনে রাফসান নিরুত্তর হয়ে গেল। সে বুঝতে পারল আবেগের বশে সে কত বড় ভুল করে ফেলেছে। তার কাছে তার নিজের নির্দোষিতার কোনো প্রমাণ ছিল না। আমি ভুল করেছি লাবিবা, আমি মানছি আমার তোমাকে সত্যিটা বলা উচিত ছিল, কিন্তু তার মানে এই না যে আমি তোমাকে ঠকিয়েছি। প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে দেব। আমি প্রমাণ করে দেখাবো যে আমি নির্দোষ। আর কিছু ঠিক হওয়ার নেই রাফসান। যে আয়নায় একবার ফাটল ধরে তাতে আর আগের মতো প্রতিবিম্ব দেখা যায় না। আমাদের সম্পর্কের আয়নাটাও ভেঙে গেছে। না, তুমি এভাবে চলে যেতে পারো না। আমরা একসাথে কত স্বপ্ন দেখেছি, আমাদের ভবিষ্যৎ, সব কি তুমি এক মুহূর্তে শেষ করে দেবে? যে সম্পর্কের ভিত্তিটাই রহস্য আর মিথ্যের উপর, তার কোনো ভবিষ্যৎ থাকতে পারে না। আমি এমন কাউকে বিশ্বাস করে সারাটা জীবন কাটাতে পারবো না যার জীবনে এত অন্ধকার দিক আছে যা সে আমার কাছ থেকে লুকিয়ে রাখে। এই বলে লাবিবা রাফসানের দিকে শেষবারের মতো তাকালো। তার চোখে ছিল একরাশ কষ্ট, অবিশ্বাস আর ভালোবাসা হারানোর যন্ত্রণা। সে ঘুরে হনহন করে পার্ক থেকে বেরিয়ে যেতে লাগলো। রাফসান পেছন থেকে তার নাম ধরে চিৎকার করে ডাকছিল, কিন্তু লাবিবা একবারের জন্য ফিরে তাকালো না। লাবিবা প্লিজ দাঁড়াও, আমার কথাটা শোনো লাবিবা। রাফসান তার পেছনে দৌড়াতে গিয়েও পারল না। তার পা দুটো যেন মাটিতে গিথে গেছে। সে হতাশ হয়ে পরাজিত সৈনিকের মতো সেখানেই হাঁটু কেড়ে বসে পড়ল। ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টি নামলো। আকাশটাও যেন রাফসানের কষ্ট দেখে তার সাথে কাঁদছিল। অন্যদিকে ব্যালকনিতে দাঁড়িয়ে রিয়া দেখছিল তার ভাই পার্কের মধ্যে বৃষ্টিতে একা ভিজছে আর কাঁদছে। একটু আগেই লাবিবা কাঁদতে কাঁদতে তাদের বাড়ি থেকে নিজের ব্যাগ নিয়ে চলে গেছে। রিয়া অনেকবার জিজ্ঞেস করেও জানতে পারেনি হঠাৎ করে কি হয়ে গেল। রিয়া তার ভাইয়ের এমন বিধ্বস্ত অবস্থা আগে কখনো দেখেনি। সে বুঝতে পারছিল তাদের সাজানো সুখের সংসারে এক ভয়ানক ঝড় আঘাত এনেছে, কিন্তু ঝড়ের কারণটা তার অজানা। বিচ্ছেদের পর কেটে গেছে প্রায় 6 মাস। অনেক ঝড়, অবিশ্বাস আর কষ্টের পর আজ সেই বিশেষ রাত, যেদিন দুটি হৃদয় আবার এক হয়েছে, এবার চিরদিনের জন্য। মানে তাদের বিয়ে হয়ে গেছে, এখন তারা বাসর ঘরে। ঘরটা জুড়ে রজনীগন্ধা আর লাল গোলাপের মিষ্টি গন্ধ মম করছে। নরম হলুদ আলোয় চারপাশটা স্বপ্নীল লাগছে। ফুলে ফুলে সাজানো বিশাল খাটটার ঠিক মাঝখানে বেনারসি শাড়ি আর সোনার গয়নায় সেজে বসে আছে লাবিবা। তার মুখে লজ্জা সংকোচ, কিন্তু তার চেয়েও বেশি ফুটে উঠেছে একরাশ স্বস্তি আর প্রাপ্তির আনন্দ। ঘরের দরজাটা খুব আলতো করে খুলে ভেতরে প্রবেশ করলো রাফসান। তার পরনে আইভরি রঙের শেরবানি। দরজায় দাঁড়িয়ে সে এক মুহূর্তের জন্য থেমে গেল। নিজের ভালোবাসা, নিজের স্ত্রীকে আজ বউ রূপে দেখে তার চোখ দুটো যেন স্থির হয়ে গেছে। রাফসান ধীর পায়ে এগিয়ে এসে লাবিবার পাশে বসলো। ঘরে তখন পিতন পতন নীরবতা। শুধু দুজনের হৃদস্পন্দনের শব্দই যেন সেই নীরবতাকে ভেঙে দিচ্ছিল। আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুমি সত্যি সত্যি এখানে আমার পাশে আমারই বিছানায় বসে আছো, মিসেস লাবিবা রাফসান চৌধুরী। নিজের নামের শেষে চৌধুরী পদবিটা শুনে লাবিবার মুখটা লজ্জায় আরো লাল হয়ে গেল। সে শাড়ির আঁচলটা আঙুলে পেঁচাতে পেঁচাতে মৃদু হাসলো। আমারও তো বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে একটা খুব সুন্দর স্বপ্ন দেখছি, যে স্বপ্নটা দেখার সাহসও আমি প্রায় হারিয়ে ফেলেছিলাম। যদি
এটা স্বপ্ন হয়, আমি কথা দিচ্ছি এই স্বপ্ন আমি আর কোনো দিন ভাঙতে দেব না। কিন্তু সবকিছুর জন্য ধন্যবাদটা আসলে রিয়ার প্রাপ্য, তাই না? রিয়ার নামটা শুনেই লাবিবার মুখে একটা উজ্জ্বল হাসি ফুটে উঠল। সে মাথা তুলে রাফসানের চোখের দিকে তাকালো। ও শুধু তোমার বোন নয় রাফসান, ও আমার আত্মার একটা অংশ। ও যদি সেদিন আমার কান্নার পেছনের কারণটা খুঁজে বের করার জন্য জেদ না ধরতো, তাহলে হয়তো আজকের এই রাতটা আমার জীবনে আসতোই না। আমি তো অবাক হয়ে গেছি। আমার ওই পাগলি বোনটার মাথায় যে এত বুদ্ধি আমি জানতামই না। যেভাবে ও নেহার সব প্ল্যান খুঁজে বের করলো অবিশ্বাস্য। ও প্রথম থেকেই নেহাকে বিশ্বাস করেনি। তোমার আর আমার বিচ্ছেদের পর ও যখন তোমার বিধ্বস্ত অবস্থা দেখলো, তখনই ওর সন্দেহ হয়। ও লুকিয়ে নেহার উপর নজর রাখতে শুরু করে। একদিন নেহাকে তার এক বন্ধুর সাথে কথা বলতে শোনে, যেখানে সে হাসতে হাসতে বলছিল কিভাবে সে ওই লোকগুলোকে তাড়া করেছিল। আর তারপর ও তো সেই লোকগুলোর একজনের ঠিকানা পর্যন্ত বের করে ফেলেছিল। হ্যাঁ, তোমার দেওয়া পকেট মানি জমিয়ে সে সেই লোকটাকে টাকা দিয়ে সব সত্যি কথা রেকর্ড করে নেয়। সেই রেকর্ডিং আর নেহার ফোনের কিছু মেসেজের স্ক্রিনশট নিয়ে সে সোজা নেহার বাবার কাছে গিয়েছিল। আঙ্কেল তো সব শুনে পাথর হয়ে গিয়েছিলেন। আব্বু বলছিল নেহার বাবা নাকি সেদিন ওকে সবার সামনে চর মেরেছিলেন। নিজের মেয়ের এমন জঘন্য কাজের জন্য তিনি আমাদের সবার কাছে হাত জোর করে মাফ চেয়েছেন। নেহার জন্য আমার এখন মায়া হয়। ভালোবাসা মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে। ওর শাস্তি হচ্ছে, এটাই বড় কথা। হ্যাঁ, ওর বাবা ওকে দেশের বাইরে একটা মানসিক নিরাময় কেন্দ্রে পাঠিয়ে দিয়েছেন। তিনি চান নেহা সুস্থ হয়ে ভালো মানুষ হয়ে ফিরুক। যাই হোক, আর ওর কথা না, আজ শুধু আমাদের রাত। রাফসান খুব আলতো করে লাবিবার চিবুক ধরে তার মুখটা নিজের দিকে ফেরালো। 6 মাস ধরে জমানো কষ্ট, যন্ত্রণার অপেক্ষা দুজনের চোখেই জল হয়ে চিকচিক করছিল। ওই 6টা মাস আমি মরে গিয়েছিলাম লাবিবা, প্রত্যেকটা মুহূর্ত মরেছি। তোমার মুখের ওই অবিশ্বাসটা আমি ভুলতে পারছিলাম না। আমার নিজের ভুলের জন্য তোমাকে হারানোর ভয়টা আমাকে শেষ করে দিচ্ছিল। আমারও একই অবস্থা ছিল। একদিকে তোমার প্রতি তীব্র অভিমান, আরেকদিকে তোমাকে ছাড়া এক মুহূর্তও ভালো না লাগা। এই দুয়ের মাঝে আমি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিলাম। আরে না, আর না, কোনো অভিমান না, কোনো কষ্ট না। আমি কথা দিচ্ছি, আমার জীবনের কোনো অধ্যায়ে আর কোনো রহস্য থাকবে না। আমার সবটা জুড়ে শুধু তুমি থাকবে। আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুর একমাত্র অধিকারিণী হবে তুমি। এই বলে রাফসান খুব আলতো করে লাবিবার ঘোমটাটা সরিয়ে দিল। লাবিবা লজ্জায় তার চোখ দুটো বন্ধ করে ফেলল। রাফসান তার কপালে গভীর একটা চুমু খেলো। সেই চুমুতে ছিল তার সমস্ত ভালোবাসা, বিশ্বাস আর প্রতিশ্রুতি। সে খুব সাবধানে লাবিবার চুল থেকে কাঁটাগুলো একটা একটা করে খুলতে লাগলো। খোপাটা খুলে যেতেই লাবিবার লম্বা রেশমি চুলগুলো তার পিঠের উপর ছড়িয়ে পড়ল। রাফসান তার ঘাড়ে থাকা মায়ের দেওয়া সেই অর্ধচন্দ্রের লকেটটা আলতো করে স্পর্শ করলো। এই লকেটটা যেমন তোমার মায়ের স্মৃতি, তুমিও তেমন আমার জীবনের স্মৃতি, আমার বেঁচে থাকার কারণ। লাবিবা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে রাফসানের বুকে মাথা রাখলো। রাফসান তাকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল, যেন নিজের শরীরের সাথে মিশিয়ে ফেলবে। কোনো কথা ছাড়াই তারা একে অপরের হৃদস্পন্দন শুনছিল। ধীরে ধীরে রাফসান লাবিবার মুখটা নিজের দিকে তুলে নিল। তার ভেজা চোখের দিকে তাকিয়ে সে নিজের ঠোঁট দুটো লাবিবার ঠোঁটের উপর রাখলো। এটা শুধু একটা চুমু ছিল না, এটা ছিল দীর্ঘ বিরহের পর দুটি আত্মার মিলন। সব ভুল বোঝাবুঝি, সব যন্ত্রণা যেন এই একটা চুমুতে বিলীন হয়ে যাচ্ছিল। বাইরের পৃথিবীর সব কোলাহল থেকে দূরে এই সাজানো ঘরটাই শুধু ভালোবাসা ছিল, ছিল একে অপরের প্রতি গভীর আত্মসমর্পণ। এটা শুধু দুটো শরীরের মিলন ছিল না, এটা ছিল দুটো ভাঙা হৃদয়ের জোড়া লাগার শব্দ। এটা ছিল সব বাধা পেরিয়ে ভালোবাসার চূড়ান্ত জয়ের উৎসব। সেই রাতে রজনীগন্ধার সুবাস আর দুটি এক হয়ে যাওয়া আত্মার সাক্ষী হয়ে তাদের অসমাপ্ত ভালোবাসার গল্পটা এক সুন্দর এবং পরিপূর্ণ সমাপ্তি পেল।